বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 10 জুলাই 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের ফৌজদারি কার্যবিধির ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখেন, আজ আমরা আলোচনা করব অপরাধ দমন বা প্রিভেনশন অফ অফেন্সেস। প্রিভেনশন অফ অফেন্সেস এটা এই যে বিষয়টা 106 থেকে 153, এই যে 106 থেকে 153 এখানে যতগুলো অধ্যায় আছে, এখানে বিচারিক ম্যাজিস্ট্রেটের 106 ধারা ব্যতীত বিচারিক ম্যাজিস্ট্রেটের কোনো ফাংশন নাই। অর্থাৎ 107 থেকে 153 পর্যন্ত যাবতীয় যত কর্মকাণ্ড আছে সব হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার। বুঝতে পারছেন? এই জায়গা বিচারিক ম্যাজিস্ট্রেটের কিছু নাই। তো একটু যদি পড়ি, ফৌজদারি কার্যবিধিতে অপরাধ দমন, শান্তি শৃঙ্খলা সংরক্ষণ কিংবা গণ উপদ্রব নিবারণের জন্য কিছু প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। যেরকম শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকা ধারা 106 থেকে কত 126 ক। শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকা ধারা 106 থেকে 126 ক। তারপরে দেখেন বেআইনি সমাবেশ, এই অধ্যায়টা হলো 127 থেকে 132। কত? 127 থেকে 132। তারপর দেখেন জনসাধারণের উৎপাত, জনসাধারণের উৎপাত এটা হচ্ছে 132 ক থেকে 143 লেখেন। 132 ক থেকে 143। 42 হবে না, 43 হবে। 42 কেটে 2 কেটে 3 লেখেন। 132 ক থেকে কত 143। আর উৎপাত বা আসন্ন বিপদের ক্ষেত্রে সেকশন 144 এবং স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ হলো সেকশন 145। সো একবার দেখে গেলাম। আমরা মেইনলি এখন যে বিষয়টা আলোচনা করব সেটা দেখেন, শান্তি বা সদাচরণের মুসলেকা ধারা 106 থেকে কত 126 ক। এখানে দুইটা বিষয় আছে, শান্তি বা সদাচরণের জন্য কি গোল্ডেন মুসলেকা, মুসলেকা শব্দটা গোল্ডেন। তো সর্বপ্রথম আপনাদের জানা দরকার, বা অনেকে জানেন না, যে মুসলেকা আসলে কি। মুসলেকা হলো এক ধরনের অঙ্গীকারনামা। আপনার কাছ থেকে যদি মুসলেকা রাখে, এর অর্থ এই যে আপনার কাছ থেকে কতগুলো অঙ্গীকার রাখবে এবং ওখানে শর্তাবলী থাকবে যে আপনি যদি এই অঙ্গীকারগুলো পালন না করেন তাহলে আপনার বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করা হবে। এটাই হচ্ছে এক ধরনের কি মুসলেকা। মুসলেকারে ইংরেজিতে বলে সিকিউরিটি। তো আমাদের ফৌজদারি কার্যবিধিতে দুই ধরনের মুসলেকা সম্পর্কে আছে, একটা হলো শান্তি রক্ষার, আর একটা হচ্ছে সদাচরণের। শান্তি রক্ষা অর্থাৎ যদি কারো দ্বারা শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে তাহলে তাকে তার কাছ থেকে যে মুসলেকা নেবে সেটা কি শান্তি রক্ষার। আর সদাচরণের হলো যদি কারো দ্বারা অসদাচরণের কি থাকে আশঙ্কা থাকে তাহলে তার কাছ থেকে নেবে কিসের মুসলেকা, সদাচরণের। তাহলে আমাদের ফৌজদারি কার্যবিধিতে কয় ধরনের মুসলেকা আছে? দুই ধরনের, শান্তি রক্ষা আর সদাচরণ। এখন দেখেন, ফৌজদারি কার্যবিধির 106 ধারায় মুসলেকার আদেশের উদ্দেশ্য হলো অপরাধ প্রবণ ব্যক্তি যাতে ভবিষ্যতে অপরাধ না করে। ফৌজদারি কার্যবিধির 106 থেকে 126 ক পর্যন্ত আন্ডারলাইন করেন। 106 থেকে 126 ক পর্যন্ত সাধারণত নিম্নলিখিত গোলদের দুইটি উদ্দেশ্যে মুসলেকার আদেশ দেওয়া হয়। কয়টি উদ্দেশ্যে? দুইটি উদ্দেশ্যে। কি কি দেখেন? প্রথমে দেখেন শান্তি রক্ষার জন্য মুসলেকা, সিকিউরিটি ফর কিপিং দ্য পিস। শান্তি রক্ষার জন্য মুসলেকা পাশে লেখেন ধারা 106 ও 107। ধারা 106 ও 107 ওই যে শান্তি রক্ষার মুসলেকার পাশে লিখবেন ধারা 6 ও 107। মানে শান্তি রক্ষার জন্য যে মুসলেকা এটা কত কত ধারায় আছে? 106 ও 107। অপরদিকে সদাচরণের জন্য মুসলেকা, সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার। সদাচরণের জন্য মুসলেকা সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার, এটা লেখেন 108 থেকে 110। 108 থেকে 110। হ্যাঁ আমিনুল সাহেব, হ্যালো। তাহলে শান্তি রক্ষার মুসলেকা কত থেকে কত? 106 আর 107। আর সদাচরণের মুসলেকা সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার 108 থেকে 110। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আপনি ক্লাসে জয়েন করছেন? দেখেন আমরা প্রথমে দেখি যে শান্তি রক্ষার জন্য মুসলেকা। আচ্ছা এখানে একটা কথা খেয়াল রাখবেন, শান্তি রক্ষার জন্য মুসলেকা তার মানে তার দ্বারা কিসের অশান্তি হওয়ার আশঙ্কা আছে, মানে এমন কর্মকাণ্ড করার সম্ভাবনা আছে যার দ্বারা শান্তি ভঙ্গ হতে পারে।
তাহলে এখানে প্রথমে দেখেন শান্তি রক্ষার জন্য যে মুসলেকা গোল দিবেন দণ্ডিত হবার পর, দণ্ডিত হবার পর শান্তি রক্ষার মুসলেকা ধারা 106। এটা হলো যে 106-এর যে ধারাটা, এই শান্তি রক্ষার মুসলেকাটা দেয় যখন একজন ব্যক্তিকে অলরেডি কোনো একটা অপরাধের শাস্তি দিছে। ধরেন সে চুরি করছে বা যে কোনো একটা অপরাধ করছে, তারে যে কোনো প্রকার কারাদণ্ড দিছে বা অর্থদণ্ড দিছে, দেওয়ার পরে বলছে যে তুমি এই কারাদণ্ড ভোগ করবা এবং এতদিনের শান্তি রক্ষার মুসলেকা দিবা, অর্থাৎ তুমি জেল থেকে বের হওয়ার পরেও কোনো প্রকার শান্তি ভঙ্গ করতে পারবা না। তাহলে যদি আপনাকে বলে যে দণ্ডিত হবার পর শান্তি রক্ষার মুসলেকা, কত ধারা? 106। তারপরটা দেখেন অন্যান্য ক্ষেত্রে গোলদেন, অন্যান্য ক্ষেত্রের আশেপাশে লেখেন দণ্ডিত হওয়ার পূর্বে। দণ্ডিত হওয়ার পূর্বে, তাহলে যদি বলে অন্যান্য ক্ষেত্রে তাহলে দণ্ডিত হওয়ার পূর্বে। তাহলে অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেকা এটা আছে কত? 107। 107। এখন দণ্ডিত হওয়ার পূর্বে এই কথাটার অর্থ কি? অর্থাৎ আপনার বিরুদ্ধে কোনো মামলা নাই, কিন্তু আপনার বিরুদ্ধে একজন মামলা করছে গিয়ে যে সে তার দ্বারা আপনার দ্বারা শান্তি ভঙ্গ হতে পারে, সেই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট 107 ধারায় আপনারে বলতে পারে যে আপনি এতদিন শান্তি ভঙ্গ করবেন না। তাহলে যদি আপনাকে বলে দণ্ডিত হওয়ার পরে 106 ধারা, দণ্ডিত হওয়ার পূর্বে 107 ধারা। আর একটা মজার বিষয় হলো 106-এর যে শান্তি রক্ষার মুসলেকা এটা দেয় বিচারিক ম্যাজিস্ট্রেট বা আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ, এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট দেয় না। 106-টা দেয় কি? বিচারিক ম্যাজিস্ট্রেট, আপিল আদালত বা রিভিশন আদালত, কিন্তু এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট দেয় না। আর 107-এর যে শান্তি রক্ষার মুসলেকা এটা বিচারিক ম্যাজিস্ট্রেট দেয় না, এটা দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। দেখেন, হ্যাঁ একবার বলে না 7 ধারার মামলা করছে, এই সেই 107, এই সেই 107। দেখেন, হ্যাঁ 106 ধারার অধীনে দণ্ডিত হবার পর শান্তি রক্ষার জন্য মুসলেকা দেওয়া হয় যে আদালতে আসামি দণ্ডপ্রাপ্ত হয় সেই আদালত গোল দেন 3 বছরের অনধিক। গোল দিবেন কয় বছরের অনধিক? 3 বছরের অনধিক সময়ের জন্য শান্তি রক্ষার জন্য আসামিকে মুসলেকা প্রদানের আদেশ দিতে পারে। অনধিক কত? 3 বছর। মানে তাহলে 106-এ শান্তি রক্ষার মুসলেকার আদেশ দিবে কত? 3 বছর। আবার 107 ধারার অধীনে এই যে আন্ডারলাইন করেন, দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া, দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য মুসলেকা, তবে এক্ষেত্রে উক্ত মুসলেকা গোল দেন 1 বছরের বেশি সময়ের জন্য হবে না। তো তাহলে শান্তি রক্ষার মুসলেকা এই 106-তে কত বছর? 3 বছর। আর 107-এ আর 1 বছর, 107-এ 1 বছর। আর বিচারিক ম্যাজিস্ট্রেট দেয় কততে? 107, 106, 106। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট দেয় 107। বুঝেছেন? এবার জেনে রাখা ভালো, দেখেন 106 ধারায় দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার জন্য মুসলেকার আদেশ গোল দিবেন আপিল আদালত বা হাইকোর্ট বিভাগও তার রিভিশন ক্ষমতা প্রয়োগে দিতে পারে। মানে 106 যে মুসলেকার আদেশ এটা কে দিতে পারে? আপিল আদালত, হাইকোর্ট বিভাগ তার রিভিশন ক্ষমতা প্রয়োগও দিতে পারে। যে দণ্ডের সাথে শান্তি রক্ষার জন্য মুসলেকা দেওয়া হয়েছিল সেই দণ্ডটি আপিলে বাতিল হলে, সেই দণ্ড যদি আপিলে কি হয়? বাতিল হয়, তাহলে মুসলেকা বা বন্ড বাতিল হয়ে যায়। অর্থাৎ আপনাকে যে দণ্ড দিছিল এই দণ্ডটা ওই যে যারা চোরের শাস্তি দিয়ে বললো যে এতদিন শান্তি রক্ষার মুসলেকা দিবা, তা দেখা গেল যে তার মূল দণ্ডই বাতিল হয়ে গেছে, তাহলে মুসলেকার বাতিল হয়ে গেছে। তারপরে দেখেন 107 এবং 106 ধারার মধ্যে পার্থক্য হলো এই যে 106 ধারায় যে আদালত আসামিকে দণ্ড দেয় সেই আদালত শান্তি রক্ষার জন্য মুসলেকার আদেশ দিতে পারে। অপরদিকে 107 ধারার অধীন শান্তি রক্ষার জন্য মুসলেকার আদেশ গোল দিবেন জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে 106-এ মুসলেকার আদেশ দেয় বিচারিক আদালত বা আপিল আদালত বা রিভিশন আদালত। আর 107-এ দেয় কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। এখন
এখানে একটা ছক আছে, এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ। ওই যে 107, টেবিল আর কি, 107, 108, 109, 110। প্রথমে দেখি আমরা 107 ধারা। দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য মুসলেকা। কিসের ক্ষেত্র ছাড়া? দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য মুসলেকা। সর্বোচ্চ কত বছর? সর্বোচ্চ 1 বছর। বুঝছেন? অপরদিকে 108 দেখেন, আন্ডারলাইন করবেন, রাষ্ট্রদ্রোহমূলক বিষয়। রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকারী ব্যক্তির সদাচরণের মুসলেকা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচার করে, মানে প্রচার করে বলতে তার দ্বারা সম্ভাবনা আছে, তাহলে তার সদাচরণের মুসলেকা 108-এ 1 বছর। 109 দেখেন, আন্ডারলাইন করেন, ভবঘুরে সন্দেহভাজন। ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তিদের সদাচরণের মুসলেকা সর্বোচ্চ কত? 1 বছর। 110, অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুসলেকা। অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুসলেকা সর্বোচ্চ কত? 3 বছর। আর এই যে 107 থেকে 110, এই ধারাগুলোতে আদেশ দিতে পারে শুধুমাত্র কে? জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? 107, 108, 109, 110 এখানে বিচারিক ম্যাজিস্ট্রেটের কোনো কার্যক্রম নেই। তাহলে আপনার জাস্ট মনে রাখতে হবে 107 হলো শান্তি রক্ষা, 106 শান্তি রক্ষা, আর 8, 9, 10 সদাচরণ। এর মধ্যে রাষ্ট্রদ্রোহমূলক বিষয়ের ক্ষেত্রে সদাচরণের মুসলেকা 108, ভবঘুরে সন্দেহভাজন 109, অভ্যাসগত অপরাধীদের 110। আরো যারা মনে রাখতে পারেন না তাদের উদ্দেশ্যে বলি, 106-এ 3 বছর, 110-এ 3 বছর, মাঝের গুলো সব এক। মাঝের গুলো সব, বুঝতে পারছেন? এখন আকিনুর স্যার, মাইক্রোফোন নেন। কেউ কথা বলবেন না, যারে প্রশ্ন করব সে উত্তর দিবেন। আকিনুর স্যার, বিচারিক ম্যাজিস্ট্রেট সদাচরণের মুসলেকার আদেশ দেয় কত ধারায়? বিচারিক ম্যাজিস্ট্রেট দেয়ালের 106 ধারায়। প্রশ্ন ভালোভাবে শুনবেন, তারপরে উত্তর দিবেন। বিচারিক ম্যাজিস্ট্রেট সদাচরণের মুসলেকার আদেশ দেয় কত ধারায়? আপনি কি আপনার উত্তরে অটল আছেন? 106 ধারা। শান্ত কি বলে দেখি, শান্ত। স্যার 106 ধারায় বিচারিক 106 ধারা দেখি, আফরোজারে দেন। স্যার 106 ধারা তো শান্তি রক্ষার মুসলেকা। তা বিচারিক ম্যাজিস্ট্রেট কত ধারায় দেয় বলেন? 106 দেয়, 106 দেয়। আচ্ছা, কিন্তু নুরুন নার কি বলে? শান্তি রক্ষার মুসলেকা। স্যার প্রশ্নটা আবার করেন। বিচারিক ম্যাজিস্ট্রেট শান্তি রক্ষার মুসলেকা দেয় কত ধারায়? বিচারিক ম্যাজিস্ট্রেট শান্তি সরি, বিচারিক ম্যাজিস্ট্রেট সদাচরণের মুসলেকা দেয় কত ধারায়? সদাচরণের তো মুসলেকা দেয় না। দেয় না? বিচারিক ম্যাজিস্ট্রেট দেয় না? নির্বাহী ম্যাজিস্ট্রেট দেয়। তো সেটা বলেন, বিচারিক ম্যাজিস্ট্রেট সদাচরণের আদেশ দিতে পারে? না। সদাচরণের শান্তি রক্ষার ক্ষেত্রে বিচারিক পরে 106 আর নির্বাহী পরে 107। 7 কিন্তু সদাচরণ তো সবই কি নির্বাহী ওই জায়গা কি বিচারিক ম্যাজিস্ট্রেট পারে না। আবাল গরুর কাছ থেকে দুধ পাবেন? আপনারা সবাই 106 বলেন। তাহলে বিচারিক ম্যাজিস্ট্রেট বা বিচারিক আদালত 106 তিনি শান্তি রক্ষার মুসলেকার আদেশ দিতে পারেন? না। পারেন না। তিনি পারেন কি? সদাচরণের। সরি স্যার, দণ্ডিত হওয়ার। আবার বলে বিচারিক ম্যাজিস্ট্রেট শুধু শান্তি রক্ষার মুসলেকার আদেশ দিতেই পারে, তিনি সদাচরণেরটা পারেন। এটুক বলেন। শান্তি রক্ষা 106 আছে, 107 আছে। 106 পারে বিচারিক আদালত, আর আপিল আদালত বা হাইকোর্ট, আর 107 বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট। কিন্তু 108, 109, 110 এই তিনটাই তো সদাচরণ। এইগুলা তো বিচারিক ম্যাজিস্ট্রেট পারে না। এগুলা পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুঝছেন? এবার দেখেন, জেনে রাখা ভালো, জেনে রাখা ভালোর আগে 112 থেকে 119-এর একটা পেপার, একটা পাবেন, পেজ পাবেন, কার কার আছে কার কার নাই। প্রথমত আপনারা এই জায়গা কাগজ কেটে ফেলবেন না। আপনারা অনেকে নিজের ইচ্ছা মতো বইতে লাগাইয়া বাকি অংশটুকু এই জায়গায় ফেলে দিয়ে দেন, এটা করা যাবে না। দেখেন, নেন। আর অনলাইনে যারা আছেন তাদের পিডিএফ দিয়ে দেবো আমি। এখন দেন দি, কার কার নাই দেন।
তো আমরা তো 106 থেকে 110 পর্যন্ত কি কি আছে জানলাম, কিন্তু ভাই আপনি যখন মামলা করবেন, মামলা করার সাথে সাথে আপনি তো 107 ধারায় মামলা করলেন, 8, 9, 10 মামলা করলেন, কিন্তু মামলা করলে কোর্ট কি কি পদ্ধতির মধ্যে দিয়ে যাবে, সমন দিবে নাকি ওয়ারেন্ট দিবে নাকি কেমনে বিচার করবে, এই বিধিবিধানগুলো আলোচনা করছে 112 থেকে 119। কত বলেন? 112 থেকে 112 থেকে 119। অর্থাৎ মামলা করতে হয় 107, 8, 9, 10, কিন্তু মামলা করার পরে কি কি অনুসরণ করবে এটা আছে 107 থেকে 112 থেকে 119। তো দেখেন, মুসলেকা সম্পাদনের আদেশ প্রদানের পন্থা, মুসলেকা সম্পাদনের পন্থা সম্পর্কে আন্ডারলাইন করবেন 112 থেকে 119 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। অর্থাৎ আপনি শান্তি রক্ষার মুসলেকার জন্য মামলা করেন অথবা সদাচরণের মুসলেকার জন্য মামলা করেন, 112 থেকে 119-এর এই বিধান অনুসরণ করা হবে। তো সর্বপ্রথমে দেখেন কারণ দর্শানো নোটিশ। কি বলেন? কারণ দর্শানো নোটিশ ফৌজদারি কার্যবিধি 1898-এর 107 থেকে 110 ধারায় উল্লেখিত কোনো ব্যক্তিকে মুসলেকা সম্পাদনের আন্ডারলাইন করেন আদেশের পূর্বে আন্ডারলাইন করবেন তাকে 112 ধারায় কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। অর্থাৎ আপনি যদি কাউরে 107 থেকে 110 ধারার মামলা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে, যার বিরুদ্ধে মামলা করলেন তাকে সর্বপ্রথম শোকজ নোটিশ দিবে। কি নোটিশ? শোকজ নোটিশ বা কারণ দর্শানো নোটিশ। 112 ধারায় হ্যাঁ কোর্ট দিবে। অবশ্যই মামলাটা করবেন কোথায়? কোর্টে। তাহলে কোর্ট দিবে, ধরেন আপনি কর্ণ, আপনার বিরুদ্ধে অর্জুন মামলা করছে, তাহলে আপনারা আগে নোটিশ দিবে যে কর্ণ তুমি কারণ দর্শাও, কেন তুমি 1 বছরের শান্তি রক্ষার মুসলেকা দিবা না, এই মর্মে কি কারণ দর্শাও। এবং এখানে দেখেন কারণ দর্শানো নোটিশে অভিযোগের আন্ডারলাইন করবেন সারমর্ম, মানে কি অভিযোগটা আপনার বিরুদ্ধে আছে সেটা সারমর্ম, মুসলেকার কার্যকাল মানে আপনি কতদিনের মুসলেকা সম্পাদন করবেন, জামিনদারের সংখ্যা ইত্যাদি উল্লেখ থাকবে। এবং ওই কারণ দর্শানোতে উল্লেখ থাকবে যে কর্ণ কেন তুমি একজন গণ্যমান্য ব্যক্তির জামিনদারের জিম্মায় 10,000 টাকার বন্ডে 1 বছরের শান্তি রক্ষার মুসলেকা দিবা না, এই মর্মে কারণ দর্শাও। যদি কারণ দর্শাতে ব্যর্থ হন তাহলে আপনার কি দেওয়া লাগবে? মুসলেকা দেওয়া লাগবে। তাহলে এই যে কারণ দর্শানো নোটিশটা, এটা কত ধারায়? 112 ধারায়। এতে কি কি উল্লেখ থাকতেছে? অভিযোগের সারমর্ম, মুসলেকার কার্যকাল, জামিনদারের সংখ্যা ইত্যাদি থাকবে। ঠিক আছে। 113 ধারা অনুসারে যে ব্যক্তির সম্বন্ধে উক্তরূপ আদেশ দেওয়া হয় ওই ব্যক্তি আন্ডারলাইন করবেন উপস্থিত থাকলে আদেশটি তাকে পড়ে শোনাতে হবে। যার বিরুদ্ধে মামলাটা করা হলো সে যদি স্বয়ং ওই মুহূর্তে আদালতে কি থাকে? উপস্থিত থাকে, তাহলে তারে সেটা কি 113 ধারায় তারে সেটা পড়ে শোনাতে হবে। তাহলে আপনি মনে রাখবেন কারণ দর্শানো নোটিশ কত? 112। তাকে পড়ে শোনাবে কত? 113। সমন অথবা ওয়ারেন্ট জারি, ফৌজদারি কার্যবিধির 1898-এর আন্ডারলাইন করবেন 114 ধারা অনুসারে যদি উক্ত ব্যক্তি আদালতে উপস্থিত না থাকে, ওই ব্যক্তি যদি কি আদালতে উপস্থিত না থাকে তবে উক্ত ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে আন্ডারলাইন করেন সমন জারি করবে। যদি সে আদালতে না থাকে তারে হাজির হওয়ার নির্দেশ দিয়ে কি দিবে? সমন। অথবা উক্ত ব্যক্তি যদি আইনগত হেফাজত বা জিম্মায় থাকে তাহলে যে অফিসারের হেফাজতের জিম্মায় ওই ব্যক্তি আছে ওই অফিসারকে উক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করানোর নির্দেশ দিয়ে একটি ওয়ারেন্ট জারি করতে পারে। ধরেন যারে কারণ দর্শানোর নোটিশ দিল সে যদি আদালতে উপস্থিত থাকে তাহলে তো পড়ে শোনাবে 113, সে যদি উপস্থিত না থাকে তাকে সমন দিবে 114। আর সে যদি অলরেডি কোনো একটা মামলায় জেলে থাকে, কিসে থাকে? জেলে থাকে, তাহলে ওই কর্মকর্তা বরাবর ওয়ারেন্ট দিবে ধরে নিয়ে আসো। তাহলে 114 ধারায় সমনও দিতে পারে, ওয়ারেন্টও দিতে পারে। তাহলে কারণ দর্শন নোটিশ কত? 112। উপস্থিত থাকলে পড়ে শোনাচ্ছে 113, সমন ওয়ারেন্ট কত? 114। ঠিক আছে। অনলাইনে যারা আছেন আপনাদের লাইনটা কেটে যাবে, আমি আবার লিংক দিচ্ছি, জয়েন করবেন। ওই
তাহলে বিরতির আগে আমরা বলতেছিলাম যে কারণ দর্শানোর নোটিশ 112 এবং সে যদি উপস্থিত থাকে তাহলে তাকে পড়ে শোনা হবে 113, সমন অথবা ওয়ারেন্ট দেবে 114। এখন কথা হলো যে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে, আবার সমন বা ওয়ারেন্টও দিয়েছে, তাহলে দুইটা দেওয়ার কারণ কি, বা এই দুইটা কিভাবে যাবে, সেটার সমাধান দিয়েছে 115 ধারায়। দেখেন, এই যে এখানে আমরা যদি একটু পড়ি যে সমন বা পরোয়ানার সাথে 112 ধারায় প্রদত্ত কারণ দর্শানোর নোটিশ সংযুক্ত, মানে আপনাকে সমন দেখ অথবা ওয়ারেন্ট দেখ, এটাকে ওই 112-তে যে কারণ দর্শানো শোকজ নোটিশ প্লাস সমন বা শোকজ নোটিশ প্লাস ওয়ারেন্ট, এই দুইটা একসাথে ওই সংশ্লিষ্ট বিবাদী বা যার বিরুদ্ধে মামলা করছে তার বিরুদ্ধে এটা জারি করতে হবে। এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 115 ধারা অনুসারে 114 ধারায় প্রদত্ত বা সমন বা ওয়ারেন্টের সাথে 112 ধারায় প্রদত্ত কারণ দর্শানোর নোটিশ একত্রে সংযুক্ত করে, গোল্ডেন একত্রে সংযুক্ত করে অভিযুক্ত ব্যক্তির উপর জারি করতে হবে। তাহলে 112-তে যে শোকজ নোটিশ দিছিল সেইটা এবং সমন বা ওয়ারেন্ট একসাথে যুক্ত করে জারি করতে হবে, এটা বলছে কততে? 115। 115। এরপরে দেখেন ব্যক্তিগত হাজিরা মওকুফ করার ক্ষমতা। ব্যক্তিগত হাজিরা মওকুফ করার ক্ষমতা এটা হলো যে যার বিরুদ্ধে মামলা করা হয়েছে প্রতি ধার্য তারিখে তারিখে তো তার হাজির হওয়া লাগে। এখন আদালত যদি মনে করে যে না, প্রতি ধার্য তারিখে তারিখে তার হাজির হওয়ার প্রয়োজন নাই, তার পক্ষে শুধু তার আইনজীবী হাজিরা দিলেই হবে, এটাকেই বলে ব্যক্তিগত হাজিরা মওকুফ। তাহলে এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 116 ধারায় ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে গোল দিবেন শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে, সকল মুসলেকার ক্ষেত্রে না। কি মুসলেকার ক্ষেত্রে? শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার নির্দেশ দিতে পারে। তাহলে এখানের কথা হলো যে 116 ধারায় আদালত অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরাতে অব্যাহতি দিতে পারে শুধুমাত্র শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে। কিসের বলেন? শান্তি রক্ষার ক্ষেত্রে। এটা কিন্তু সদাচরণের ক্ষেত্রে প্রযোজ্য না। এখানে একটু ব্রিয়াকেটে লিখে রাখেন যে নালিশি মামলার ক্ষেত্রে, নালিশি বা সিয়ার মামলার ক্ষেত্রে একটু লিখে রাখেন, নালিশি বা সিয়ার মামলার ক্ষেত্রে দুশো 5 ধারা। তাহলে নালিশি বা সিয়ার মামলার ক্ষেত্রে তো কত? 205 ধারা। তাহলে আপনি যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে যান তাহলে সেক্ষেত্রে আপনি এই ব্যক্তিগত হাজিরা থেকে যে অব্যাহতি, এটা শুধুমাত্র শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রেই প্রযোজ্য। আর নালিশি বা সিয়ার এটা আমরা পরে করবো, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলা করে এটাকে কি বলে? নালিশি মামলা। এটা সামনে পড়বো, আপাতত লিখে রাখছেন, এটাই। ধন্যবাদ। 116 কেন নির্বাহী ম্যাজিস্ট্রেট? শান্তি রক্ষার মুসলেকা দেয় কে? বিচারিক ম্যাজিস্ট্রেট। শান্তি রক্ষা হচ্ছে না আপনার, শান্তি রক্ষা হচ্ছে বিচারিক। আচ্ছা, আপনার তো বিচারিক নির্বাহীতে কাম নাই, আপনি শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে 116 প্রযোজ্য হইতে পারে। আর বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে কি শান্তি রক্ষার মুসলেকার মামলা চলে? বিচারিক ম্যাজিস্ট্রেট যদি কাউরে দণ্ড দেয়, দণ্ডের সাথে সাথে মুসলেকার আদেশ দিতে পারে, কিন্তু ওনার কাছে তো এই মামলা করা যায় না। মামলাটা অ্যাকচুয়ালি হয়তো 107 ধারায়, 107 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে। দেখেন, এখন তার বরাবর কারণ দর্শানোর নোটিশ গেল, সমন গেল, এখন ওই মামলায় তো শুনানি হবে। মূল মামলায়, সিআর মামলা বলেন জিআর মামলায় ম্যাজিস্ট্রেট যে চার্জ গঠন করে বিচার করে, এই জায়গা চার্জ গঠন নাই, এই জায়গা সাক্ষ্য গ্রহণ আছে, বাট এই জায়গা চার্জ গঠন নাই। আর এই জায়গা বিচার বলে না, এটার বলে অনুসন্ধান। ম্যাজিস্ট্রেট সাক্ষ্য টাক্ষ্য গ্রহণ যদি কারো শোনার দরকার হয় যে আসলে শান্তিভঙ্গের সম্ভাবনা আছে কিনা, বা সে বলছে আমি শান্তিভঙ্গ করব না, আর একজন বলতেছে উদ্ধারের শান্তিভঙ্গের সম্ভাবনা আছে, এই যে বিষয়গুলা, এইগুলা শোনা হয় কততে? 117। 117 দেখেন, সংবাদের সত্যতা নির্ধারণ করতে ম্যাজিস্ট্রেট 117 ধারায়
আন্ডারলাইন করুন, অনুসন্ধান করবে। কি করবে? অনুসন্ধান 116 ধারায় অনুসন্ধান করবে, 117 ধারা অনুসন্ধান করবে এবং যেরূপ প্রয়োজন বলে প্রতীয়মান হবে সেরূপ আরো সাক্ষ্য নিয়ে যৌক্তিক যে কোনো আদেশ দিতে পারে। পারে। তো এখানে একটা বিশেষ কথা বলা দরকার, সেটা হলো যে আপনারা যখন কোর্টে দেখবেন যে 107 ধারার মামলার সাথে দুইটা ধারা দেয়, 107/117 সি নাকি, অ্যাকচুয়ালি ওখানে 117 সি নাই, এ জায়গায় হবে 117-3, 117-3। এখন কথা হলো যে 107 তো দিলাম শান্তিরক্ষার মুসলেকা, 117 কেন দিলাম? 117 হলো যে মামলা চলাকালীন সময়ে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার জন্য আবেদন, অর্থাৎ আদালত কাউরে শুনে নাই, শুধুমাত্র আপনার দরখাস্তের ভিত্তিতেই কাউকে শান্তি রক্ষার মুসলেকার আদেশ দিতে পারে। শুনে মিলে তো দিবে সেটা পরের ব্যাপার, কিন্তু কাউকে না শুনে মিলেই শান্তি রক্ষার আদেশ দিতে পারে, এটা বলে 117 সি, অন্তর্বর্তীকালীন আদেশ। বুঝতে পারছেন? তো এই যে তাহলে সংবাদের সত্যতা নির্ধারণ করতে 117 ধারায় অনুসন্ধান করবে, এটারে বিচার বলে না, কি বলতেছে? অনুসন্ধান। ম্যাজিস্ট্রেট কোর্ট হলে বলতাম বিচার, কিন্তু মানে বিচারিক ম্যাজিস্ট্রেট হলে বলতাম কি বিচার, আর নির্বাহী কোর্টে হচ্ছে কি অনুসন্ধান। এবং যেরূপ প্রয়োজন বলে মনে করে সেরূপ আরো সাক্ষ্য নিয়ে যে কোনো আদেশ দিতে পারে। বুঝতে পারছেন? এবার দেখেন মুসলেকা সম্পাদনের আদেশ। ওনার তো অনুসন্ধান শেষ, সাক্ষ্য গ্রহণ শেষ, এখন উনি যদি মনে হয় যে যার বিরুদ্ধে মামলা করছে তার দ্বারা আসলেই শান্তিভঙ্গ হতে পারে, যার বিরুদ্ধে মামলা করছে তার দ্বারা আসলেই শান্তিভঙ্গের পসিবিলিটি আছে, তাহলে তাকে মুসলেকা সম্পাদনের নির্দেশ দেবে 118-তে। এখন যদিও আমি এই শুধু শান্তি রক্ষাই বলে যাচ্ছি, এই 112 থেকে 118 এটা 116 ব্যতীত সব ধারা কিন্তু শান্তি রক্ষার সদাচরণ উভয়ের ক্ষেত্রেই কি প্রযোজ্য। তাহলে এই যে দেখেন 118 ধারা অনুসারে 117 ধারায় উল্লেখিত অনুসন্ধানের পর যদি প্রমাণিত হয় যে শান্তি রক্ষার জন্য জামিনদার সহ বা বিনা জামিনদারে একটি মুসলেকা সম্পাদন করা কি প্রয়োজন, তাহলে ম্যাজিস্ট্রেট সে মর্মে কি দিবে? আদেশ দিবে। উল্লেখ্য যে 118 ধারায় মুসলেকা সম্পাদনের আদেশ দিলে সংক্ষুব্ধ পক্ষ ফৌজদারি কার্যবিধি 1898 406 ধারায় আন্ডারলাইন করেন দায়রা জজ আদালতে আপিল করতে পারে। অর্থাৎ সবকিছু শোনামেলার পরে যদি মনে হয় যে তার দ্বারা আসলে শান্তিভঙ্গের আশঙ্কা আছে, তাহলে মুসলেকার আদেশ দিবে কততে? 118-তে। আর 118-তে যাকে শান্তিভঙ্গের আদেশ দিল তার প্রতিকার কি? আপিল। কত ধারায়? 406। কোন কোর্টে? দায়রা জজ। তারপরে দেখেন যদি কেউ জামানত প্রদানে ব্যর্থ হয় তাহলে উক্ত ব্যক্তি 123-3 ধারা অনুসারে অনধিক 3 বছর কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। আন্ডারলাইন করেন। ধরেন এই প্রীতমকে শান্তিরক্ষার মুসলেকা দিতে বলছে 6 মাসের জন্য, বা সদাচনে মুসলেকা দিতে বলছে 6 মাসের জন্য, তাহলে ওনার প্রতিকার হলো এর বিরুদ্ধে আপিল। কত ধারায়? 406। উনি যদি দিতে না চায় তাহলে প্রতিকার কি? আপিল। কিন্তু উনি আপিলও করে নাই, আবার মুসলেকার নির্দেশ দিয়েছে মুসলেকাও দেয় নাই, তাহলে ওনার কারাদণ্ড হতে পারে কত বছর? 3 বছর। বুঝতে পারছেন? আর যদি উনি সংক্ষুব্ধ হয় করবেন কি? আপিল। কিন্তু একবার যদি কারাদণ্ড দিয়ে দেয় এই কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। এই যে দেখেন উক্ত কারাদণ্ডের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে রিভিশন করতে পারেন। তাহলে মুসলেকার বিরুদ্ধে আপিল করা যায়, কিন্তু মুসলেকা না দেওয়ার কারণে যদি কারাদণ্ড হয় কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করা যায় না। কি করা যায়? রিভিশন। বা জেলা ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে উক্ত কারাদণ্ড 125 ধারায় বাতিল করতে পারে। বা জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করে তাহলে এই কারাদণ্ড বাতিল করতে পারে কত ধারায়? 125 ধারায়। তাহলে বলেন তো দেখি ইসমাইল, 3 বছর কারাদণ্ড কখন হয়? যদি সে জামানত না দেয় সেই ক্ষেত্রে 3 বছর মানে কারাদণ্ড। কত ধারায়? 123-3 ধারায়। আর আপিল করবে তাহলে কোনটার বিরুদ্ধে? আপিল করবে ওই যে এই জামানতের আদেশের ক্ষেত্রে। জামানত যারা যে মুসলেকা দিতে বলছে ওটার বিরুদ্ধে আপিল। হ্যাঁ। আর মুসলেকা যদি না দেয় তাহলে কারাদণ্ড কত? 3 বছর। আর 3 বছর কারাদণ্ড হলে এর বিরুদ্ধে কি করা যায় না? আপিল করা যায় না। আপিল করা যায় না। কি করা যায়? রিভিশন। বুঝলেন? অথবা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা যায়। এখন দেখেন এই যে কারাদণ্ডটা দিল এটা কি সশ্রম নাকি বিনাশ্রম? এই যে কারাদণ্ডটা দিল এটা কি সশ্রম নাকি বিনাশ্রম? এখানে লেখা আছে দেখেন 106 থেকে 108 ধারা সমান সমান কি
বিনাশ্রম কারাদণ্ড। আর 109 আর 110 সশ্রম অথবা বিনাশ্রম। এটার অর্থ বুঝেন? লাল কলম আনতে হবে আর বই আনতে হবে। তো 106 থেকে 108 ধারার মুসলেকা যদি না দেয় তাহলে তার যে কারাদণ্ডটা হবে বিনাশ্রম। আর 9-10 এর ক্ষেত্রে সশ্রম হইতে পারে, বিনাশ্রম হতে পারে। বুঝছেন? তাহলে দেখি শান্তরে দেন। শান্ত না দেখে বলেন তো 107 থেকে 110 কি আছে? 107। হ্যাঁ 107 হলো দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার জন্য মুসলিকা। বলেন। দণ্ডিত হওয়ার পরে তো 106। দণ্ডিত ব্যতীত। 108 কি? হ্যাঁ 108 কি? 108 হলো 108 হচ্ছে হলো ওই বলতেছি রাষ্ট্রধর্মূলক বিষয় রাষ্ট্রধর্মূলক প্রচারকারীর ঘোষণার ব্যক্তির বিরুদ্ধে সদাচরণের মুসলেকা। 109 কি? 109 সন্দেহভাজন বাবু করে। হ্যাঁ 110 কি? অভ্যাসগত অপরাধগত চোর। অপরাধী। অভ্যাসগত অপরাধী। খালি চোর রেই দেখলেন, অভ্যাসগত অপরাধী। আচ্ছা, এর মধ্যে 3 বছর হলো কোনটা কোনটা? স্যার 110 আর 106 আর 110। আর মাঝের গুলা কত? 1 বছর করে। তো তাহলে যদি অনুসন্ধান করে দেখে যে না তার দ্বারা শান্তিভঙ্গ হতে পারে তাহলে তাকে মুসলেকা সম্পাদনের নির্দেশ দিয়েছে কততে? 118-তে। আর এবার দেখেন অব্যাহতি। ভারী কঠিন। দেখেন অব্যাহতি দেখেন, আপনি আসেন নাই তো এই কারণে কঠিন মনে হচ্ছে। অব্যাহতি দেখেন, ফৌজদারি কার্যবিধির 119 ধারা অনুসারে শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুসলেকা সম্পাদন প্রয়োজনীয় না হলে আদালত উক্ত ব্যক্তিকে অব্যাহতি দিতে পারে। অর্থাৎ অনুসন্ধান শেষে যদি মনে হয় যে না তার দ্বারা শান্তি ভঙ্গের কোনো কি নাই, আশঙ্কা নাই, তাহলে তারে আর মুসলেকার নির্দেশ দিবে না, তারে দিয়ে দিবে কে? অব্যাহতি। 119 ধারায় বলা হয়েছে যে 117 ধারার অধীন অনুসন্ধানের পর যদি এটা প্রমাণিত হয় যে যার সম্পর্কে অনুসন্ধান করা হলো শান্তি রক্ষা বা সদাচরণের জন্য তার একটি মুসলেকা সম্পাদন করা প্রয়োজন নেই, তাহলে ম্যাজিস্ট্রেট নথিতে সেই মর্মে অভিমত লিপিবদ্ধ করবে এবং উক্ত ব্যক্তি যদি করে শুধুমাত্র অনুসন্ধানের উদ্দেশ্যে হেফাজতে থাকে তাহলে তাকে কি দিবে? মুক্তি দিবে। বুঝছেন? তো তাহলে আমার মনে রাখতে হবে যে শো কজ নোটিশ দিল 112, উপস্থিত থাকলে পড়ে শোনালো 113, সমন বা ওয়ারেন্ট 114, সমন ওয়ারেন্ট শো কজ একসাথে পাঠাবে 115, শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি 116, অনুসন্ধান 117, মুসলেকা সম্পাদনের নির্দেশ দিবে 118, আর যদি দেখে যে না তার মুসলেকা সম্পাদনের নির্দেশ দেওয়ার দরকার নাই অব্যাহতি দিবে কত? 119। 119। কে বুঝেন নাই বলেন, প্রশ্ন করেন। আপনি তো মিস করছেন। শোকজ আর সমন হলো যে যার বিরুদ্ধে এই 107 ধারা, 108 ধারা, 109 ধারা, 110 ধারা মামলা করলো, এই মামলা করার পরে যার বিরুদ্ধে মামলা করলো তারে প্রথমে শোকজ নোটিশ দিবে যে কেন আপনি মুসলেকা দিবেন না, কেন এত টাকার মুসলেকা দিবেন না, এত দিনের জন্য দিবেন না, গণ্যমান্য ব্যক্তির জামিনদারি দিবেন না, কারণ দর্শান। এটা হলো 112। আর মুসলেকার এই শোকজ নোটিশের সাথে সাথে তার প্রতি সমন দেবে অথবা ওয়ারেন্ট যদি সে বাইরে থাকে। ধরেন ইজাউল সাহেবের বিরুদ্ধে একজন 107 ধারার মামলা করছে, উনি ওই ব্যক্তি যিনি মামলা করছে বাদী, মামলা করার সাথে সাথে ইজাউল সাহেবের প্রতি শোকজ নোটিশ দিবে 112-তে। এখন ইজাউল সাহেব তো বাইরে আছে, তাহলে ওনার সাথে শোকজ নোটিশ প্লাস সমন দুইটা একসাথে যাবে। শোকজ নোটিশ প্লাস কি? সমন। আর ইজাউল সাহেব যদি অলরেডি একটা মামলায় কারাগারে আছে তাহলে উনার প্রতি যাবে শোকজ নোটিশ প্লাস ওয়ারেন্ট। শোকজ নোটিশ হলো কারণ দর্শানো আর সমন হলো অমুক তারিখে হাজির হতে হবে। তো এই শোকজ নোটিশ আছে 112 আর সমন ওয়ারেন্ট আছে 114। আর 112 আর 114 যা আছে এই দুটো একসাথে জারি করতে হবে, এটা বলতে 115। 115 আর মাঝে বাদ থাকলো 13, বলে যার প্রতি শোকজ নোটিশ দেওয়া হবে সে যদি ওই মুহূর্তে উপস্থিত থাকে
কোর্টে উপস্থিত থাকে তাহলে তারা পড়ে শোনাবে, এটা কত? 113। 113, তাহলে 12, 13, 14, 15 পেয়ে গেলাম। আর শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে, মামলার ক্ষেত্রে অভিযুক্তের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিবে কত? 116। আর এই মামলায় উভয় পক্ষ আসছে, উভয় পক্ষের শুনতেছে, সাক্ষ্য গ্রহণ করতেছে, এটা বলে অনুসন্ধান, এটা 117। উভয় পক্ষের শুনে মেলে যদি মনে হয় যে না ইজারুল সাহেবের দ্বারা আসলে শান্তি ভঙ্গের আশঙ্কা সত্য হতে পারে, তাহলে ওনারে মুসলেকার নির্দেশ দিবে 118। 118। আর যদি দেখে যে না ইজারুল সাহেবের দ্বারা এই ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নাই, তাহলে ওনার অব্যাহতি দিবে 119। এখন এই জিনিসটা এত কষ্ট করে পড়ানো এই কারণে, যাতে আপনার লিখিত এই জায়গা থেকে হয়ে যায়। এই যে যা পড়ছি এটাই হচ্ছে ওই জায়গার লিখিত, বুঝতে পারছেন? তো এই জন্য অনেকে আমাদের জিজ্ঞাসা করে যে স্যার প্রিলি আর লিখিত কি একসাথে কিনা? না, আমাদের একসাথে না, বাট আমরা প্রিলি এমন ভাবে পড়ি যাতে লিখিত সামনে গিয়ে যে সময় পাবো ওই সময়ে যাতে আমি লিখিত শেষ করতে পারি। কারণ এই জিনিসটাই আপনি আপনার ভাষায় লিখিততে উপস্থাপন করতে হবে। তাহলে একটা বিষয় খেয়াল করেন, মামলা করে 107, 108, 109, 110, বাট কোন কার্যধারা অনুসরণ করবে এটা বলছে 112 থেকে কত? 112 থেকে 119। আচ্ছা, করতে পারে। আচ্ছা, এখন দেখেন সংক্ষেপে মনে রাখুন, এটা একটু দেখেন, জেনে রাখা বলো, সরি আমাদের আইন পাঠে চলে আসি, জেনে রাখা ভালো। 107 থেকে 110 ধারা পর্যন্ত যে ব্যক্তিকে কেন মুসলেকা দিবে না তার কারণ দর্শাতে বলা হয়েছে, তাকে মুসলেকা দেওয়ার আদেশ 118 ধারায় ম্যাজিস্ট্রেট দিতে পারে। কত ধারা? 118। এই মুসলেকার পরিমাণ আন্ডারলাইন করেন, এই মুসলেকার পরিমাণ পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে, এটা অত্যাধিক হবে না। এই যে মুসলেকা, এটা কি হবে না? অত্যাধিক হবে না। এই কথাটাও বলছে কত ধারায়? 118। ম্যাজিস্ট্রেট 118 ধারায় মুসলেকার আদেশ দিলে তা একটা আপিলযোগ্য আদেশ। আপিল কত ধারায় বলেন? কততে? 406। এখন দেখেন মুসলেকা না প্রদানের শাস্তি, এটা অলরেডি আমরা জানি। জামানত প্রদানের ব্যর্থতার কারণে কারাবাস, ইমপ্রিজনমেন্ট ইন ডিফল্ট অফ সিকিউরিটি হতে পারে অনধিক কোলদেন। কত বছর? 3 বছর। মুসলেকা দিতে অপ্রজ্ঞতার জন্য যে ব্যক্তি কারারুদ্ধ হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট তাকে মুক্তি দিতে পারে যদি জেলা ম্যাজিস্ট্রেট মনে করে দণ্ডিত ব্যক্তিকে মুক্তি দিলে সমাজের বা কোনো লোকের বিপদ ঘটবে না। এই যে জেলা ম্যাজিস্ট্রেট মুক্তি দিচ্ছে, আমি ওই যে আমাদের যে পেজটা দিচ্ছি ওখানে লেখা আছে কত ধারায় বলেন? 105, 125, সরি 125, 125। আমরা চলে এসে জেনে রাখা বলো। জেনে রাখা ভালো, এটা আপনি অলরেডি পারেন। দেখেন জেনে রাখা ভালো হলো 106, দেখেন 106, 107 ধারায় শান্তি রক্ষার মুসলেকা দিতে না পারার ফলে যে কারাদণ্ড হবে তা বিনাশ্রম। আপনি এখানে একটু লিখে রাখেন যে 106, 107, 108 সমান সমান বিনাশ্রম। 106, 107, 108 সমান সমান কি? বিনাশ্রম। লিখছেন? এই কথা বললে কিন্তু পরীক্ষা দিয়ে যাবো। লিখছেন? আর লেখেন 109 প্লাস 110 সশ্রম অথবা বিনাশ্রম। 109 প্লাস 110 এটা কি? সশ্রম অথবা বিনাশ্রম। বিগত বছরের উপরের প্রশ্নটা দেখেন, উপরের লাইনটা, মামলার প্রেক্ষাপট অনুসারে প্রত্যেকটি জরিমানার পরিমাণ নির্ধারণ করা হবে এবং এটা অত্যাধিক হবে না। এটা ধারা লেখছে 123, কেটে লেখেন 118। 123 ধারা আছে, দেখছেন? কত হবে? 118। পান্না বিকাশ সাহেব? মামলার প্রেক্ষাপট অনুসারে প্রত্যেকটি জরিমানার পরিমাণ নির্ধারণ করা হবে এবং এটা অত্যাধিক হবে না। অত্যাধিক হবে না। এটা আছে কততে?
118-তে, কিন্তু লেখা আছে কত? 123। ভুল লেখা আছে, বুঝছেন? এই কোন প্রশ্ন আছে অনলাইনে অফলাইনে? প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। ইসমাইল, বিগত বছরের প্রশ্নটা পড়েন জোরে। ফৌজদারি কার্যবিধি অনুসারে কোন ব্যক্তির সদাচরণের মুচলেকা দেওয়ার আদেশ দিতে পারেন সদাচরণ জেলা ম্যাজিস্ট্রেট। সদাচরণের মুসলেকা কিন্তু বিচারিক ম্যাজিস্ট্রেট দিতে পারেন পারে না। না। যদি শান্তি শান্তি রক্ষা বলতো তাহলে 106 বিচারিক ম্যাজিস্ট্রেটের 106 পারলেও পারতো, জি। কিন্তু সদাচরণের মুসলেকা দিবে কে? নির্বাহী জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট। আর অপশনে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট নাই, অপশনে কি আছে? জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে উত্তর হবে কি? জেলা জেলা ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট। বুঝছেন? ইসমাইল, সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা পড়েন। দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার জন্য মুচলেকার আদেশ দিতে পারে দণ্ডিত হওয়ার পরে বিচারিক ম্যাজিস্ট্রেট। উত্তর পড়েন দেখেন। ও শুধুমাত্র বিচারিক ম্যাজিস্ট্রেট। আদালত, আপিল আদালত, রিভিশন আদালত, উপরের কি? উপরের সবগুলা। জি। আচ্ছা। 6 নাম্বার পয়েন্ট 6। 6 নম্বর। যে দণ্ডের সাথে শান্তি রক্ষার জন্য মুচলেকা দেওয়া হয়েছিল সেই দণ্ডটি আপিলে বাতিল হলে উক্ত মুচলেকা বা দণ্ড বন্ড। বন্ড উক্ত মুসলেকা বা বন্ড কি হয়ে যাবে? বাতিল হয়ে বাতিল যাবে। হয়ে যাবে। মানে যে দণ্ড দিছিল আর বলছিল যে এতদিনের মুসলেকা দিবা, হুম। দণ্ড যদি বাতিল হয়ে যায় মুসলেকাও বাতিল। বাতিল হয়ে যাবে। বুঝছেন? 7 পড়েন। শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকা বাতিল করতে পারে হুম। যে কে পারে? জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট। 11 পড়েন। 11। ফৌজদারি কার্যবিধির 106 এবং 107 ধারার অধীন শান্তি রক্ষার মুচলেকা দিতে না পারার ফলে যে কারাদণ্ড দেওয়া হবে তা বিনাশ্রম। আমরা জানি না কি কি? জি। 106, 107, 108 বিনাশ্রম। আর 9 আর 10 কি? বিনাশ্রম। সশ্রম বা বিনাশ্রম। পারবেন না ইনশাল্লাহ? জি। তো 12টাও এই ধরনের। 18 নম্বর প্রশ্নটা পড়েন। হয়তো বা পুরাতন বইতে এই প্রশ্ন নেই, বাট একটু শুনে রাখেন। যদি নাবালকের বিরুদ্ধে মুচলেকার আদেশ দেওয়া হয় হুম। তাহলে মুচলেকা সম্পাদন করবে কে করবে? তার জামিনদার। নাবালক এত পাজি যে নাবালকের বিরুদ্ধে শান্তি রক্ষার মামলা করছে। এখন নাবালকরে বলছে মুসলেকা দিবা, এখন নাবালকের তো মুসলেকা দেওয়ার ক্ষমতা নাই, তাহলে দেবে কে? জামিনদার। 20 পড়েন। 20। 118 ধারায় মুচলেকা প্রদানের আদেশ দিলে তার বিরুদ্ধে প্রতিকার। মার খাবেন রিভিশন। এই, কি লাগছে? মুসলেকার আদেশ দিলে তো আপিল 406, 106 আর যদি কারাদণ্ড দিত তাইলেও তো রিভিশন। বুঝছেন? সবশেষেরটা পড়েন ইসমাইল। শান্তি রক্ষা অথবা সদাচরণের মুচলেকার জন্য জামিনদারকে অব্যাহতি আন্ডারলাইন করেন। জামিনদারের অব্যাহতি, ডিসচার্জ অফ সিউরিটিস দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট দিতে পারে। কে পারে? জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট। আচ্ছা, ধারা 122টা একটু লেখেন। তার আগে এই যে জামিনদারের অব্যাহতি একেবারে ডান সাইডে দেখেন 126 আছে না? 126-এর নিচে লেখেন এবং 502 ধারা। 502 ধারা, অর্থাৎ জামিনদারের অব্যাহতি আমাদের ফৌজদারি কার্যবিধিতে 2টা জায়গায় আছে। 126 আর কত? 502। 126 আর 502। বুঝেন নাই? অব্যাহতি দিতে পারে ফৌজদারি কার্যবিধিতে 2 জায়গায়। ধারা 122টা লেখেন। ধারা 122। 3 ধারা আছে আপিল প্রক্রিয়া। পাওয়ার টু, POWER, POWER, পাওয়ার টু রিজেক্ট, REJECT, রিজেক্ট সিউরিটিস, SURETIES, বাংলাটা লেখেন জামানত বা জামিনদার প্রত্যাখ্যান। জামানত বা জামিনদার প্রত্যাখ্যান।
জামানত বা জামিনদার প্রত্যাখ্যান। অর্থাৎ এই শান্তরে বলছে যে শান্তর বিরুদ্ধে একজন মামলা করছে শান্তি রক্ষার, এখন সব শুনে মিলে শান্তরে 118 ধারায় বলছে যে শান্ত তুমি একজন গণ্যমান্য ব্যক্তির জিম্মায় 6 মাসের মুসলেকা দিবা। এখন শান্ত গণ্যমান্য ব্যক্তি বানাইছে দিনেশরে জামিনদার হিসেবে ওই জায়গা লেখছে, আদালত এটা প্রত্যাখ্যান করছে। আদালত বলছে যে দিনেশরে জামিনদার হিসেবে মানা যাবে না, কারণ আদালতের দৃষ্টিতে দিনেশ গণ্যমান্য ব্যক্তি না, দিনেশ হলো ফটকা। তো তাহলে সেই ক্ষেত্রে এখন শান্তর তাহলে প্রতিকার কি? শান্তর কাছে দিনেশ গণ্যমান্য, কিন্তু আদালতের কাছে না। এখন শান্ত যদি এগ্রিপ্ট হয়, সংক্ষুব্ধ হয়েছে, না আমার দিনেশ কাকাই গণ্যমান্য, তাহলে শান্ত এই জামানত বা জামিনদার প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপিল করবে 406 ক ধারায়। 406 ক ধারা, যে 122 ধারায় আদেশের বিরুদ্ধে আপিল 406 ক ধারা। 122 ধারার আদেশের বিরুদ্ধে আপিল। কত ধারা? 406 ক। জি, 122-এ যদি কারো জামিনদার প্রত্যাখ্যান করে বা জামানত প্রত্যাখ্যান করে এবং সে যদি সংক্ষুব্ধ হয়, তাহলে তাকে আপিল করতে হবে 406 ক ধারায়। তাহলে আমরা 3টা জায়গায় আপিল পাইছি, 405, 406, 406 ক। 89 ধারার আবেদন যদি নামঞ্জুর হয়, প্রতিকার আপিল 405। 118 ধারায় মুসলেকা সম্পাদনের আদেশ দিলে প্রতিকার আপিল 406। 122 ধারায় জামানত বা জামিনদার প্রত্যাখ্যানের আদেশ দিলে আপিল 406 ক। বুঝেছেন? আর এখানে নিচে 3টে স্টার দিয়ে আরেকটা কথা লেখেন, মুসলেকা ভঙ্গ করলে মুসলেকার অর্থ প্রদানে বাধ্য থাকবে। মুসলেকা ভঙ্গ করলে মুসলেকার অর্থ প্রদানে বাধ্য থাকবে। দেখেন কোর্টে ইসমাইল যে জিনিসটা হয় আর কি, শুনেন, ধরেন একজনরে আপনার 107 ধারার মামলা করছে, আদালত বললো যে তুমি 6 মাসের মুসলেকা দিবা। এখন উকিল সাহেবরা তো ওই লিখে টেকে 6 মাসের মুসলেকা দিয়ে দেয়। এখন যারে মুসলেকা সে দিল, সে যদি যায় শান্তি ভঙ্গ করে, মানে তারে যে কাজগুলো করতে নিষেধ করছে সেগুলো আবার হুমকি দিচ্ছে, তাহলে আমরা কোর্টে কি করি? কোর্টে যখন আইসা আমাকে জানায়, তখন আমরা ওই মামলার রেফারেন্স দিয়ে সিআর মামলাটা করে দিই। বাট অ্যাকচুয়ালি এটা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটে জানাইতে হবে যে সে এই কাজ করছে, ভঙ্গ আবার করছে। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে মুসলেকা একটা অর্থের পরিমাণ লেখছে না, এই অর্থ আবার তার কাছ থেকে কি করবে? আদায় করবে। এই টাকা দিবি, এই টাকা যদি না দিস তাহলে জেল খাটবি 6 মাস। আমি একটু জানার জন্য বলতেছি, মাইক্রোফোন নেন, মাইক্রোফোন কো বলেন। আমি তো এই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবগত করলাম যে সে এই আবার ভঙ্গ করছে। হুম। বা এটা অবগত করলে কি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এটা আবার তদন্ত দেবে যে সে ভঙ্গ করছে কিনা? ওনার ইচ্ছা দিতে পারে, যে আপনার কথা যদি উনি বিশ্বাস না করে অনুসন্ধান করতে পারে। বুঝতে পারছেন না? জরিমানা কেমনে দেবে, কোন জায়গা আছে বলা? জরিমানা না, জামানতের টাকা আদালতে দেওয়ার জন্য দিতে পারে। হ্যাঁ বল। ওনার দেন, বলেন। মুসলেকার আদেশ যে ভঙ্গ করলো, 6 মাসের একটা মুসলেকা সে দিল যে 6 মাসের ভিতর আমি আর কোনো অপরাধ করব না বা তাকে কোনো হুমকি দিব না, এটা তো সে লিখিত ভাবে দিল। পরবর্তীতে যদি 6 মাসের ভিতর সে আবার ওই একই অপরাধ করে, সেই ক্ষেত্রে কি আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট কেটে লিখিত ভাবে জানাবেন যে অমুক নাম্বার মামলায় তারে বন্ড এক্সিকিউটিভ নির্দেশ দিছিলেন, আর সে এখন এটা আবার ভঙ্গ করছে, তাই তার ওদের সঙ্গে মুসলেকা বাজেয়াপ্ত আমরা ওই যে করো। মুসলেকার ফটোকপিটাও দিয়ে দিই। হ্যাঁ, মক্কেলের কাছ থেকে দরকার হলে টাকা নেবেন, যে নকল তুলতে হবে, তাড়াতাড়ি টাকা দাও।
ওটা দিতে হলে তো অবশ্যই নকলই তোলা হ্যাঁ। লাগবে, নকল ছাড়া তো- দেখেন, তাহলে কথা হলো খালি টাকা। যে 106 থেকে কিন্তু আমরা 119 পর্যন্ত একটানা পড়ছি, এবং মাঝে 123 পড়ছি, 125 পড়ছি, 126 পড়ছি, 122 পড়ছি। দেখেন, আমি একটু এক কথায় বলে যাই যে দণ্ড দেওয়ার পরে মুসলেকা, শান্তিরক্ষার মুসলেকা 3 বছরের জন্য 106, বিচারিক আদালত পারে, আপিল আদালত পারে, হাইকোর্ট ডিভিশন পারে। দণ্ডিত হওয়ার পূর্বে শান্তিরক্ষার মুসলেকা 107, 1 বছর পূর্বে বলছি, পূর্বে, অন্যান্য ক্ষেত্রে বা পূর্বে। রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয় প্রচারকারী ব্যক্তির ক্ষেত্রে সদাচরণের মুসলেকা 108, 1 বছর। সন্দেহভাজন ভবঘুরের ক্ষেত্রে সদাচরণের মুসলেকা 109, 1 বছর। অভ্যাসগত অপরাধীদের ক্ষেত্রে সদাচরণের মুসলেকা 3 বছর। আর এই যে 107 থেকে 110 এই আদেশগুলো দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন যখন কারো বিরুদ্ধে 107 থেকে 110 এর মামলা করা হবে, তখন কোন পদ্ধতি অনুসরণ করা হবে এটা বলা আছে 112 থেকে 119, 112 থেকে 119। প্রথমে তাকে শোকজ নোটিশ দিবে 112। শোকজ নোটিশে অভিযোগের সারমর্ম থাকবে, কত টাকা মুসলেকা সেটা থাকবে, জামিনদারের সংখ্যা এগুলো থাকবে, ইত্যাদি থাকবে। যদি সে স্বয়ং কোর্টে উপস্থিত থাকে তারে পড়ে শোনাবে 113, বুঝেছেন? তারে সমন অথবা ওয়ারেন্ট দিবে, যদি সে বাইরে থাকে সমন দিবে 114, আর যদি সে অলরেডি হেফাজতে থাকে তাহলে ওয়ারেন্ট দিবে 114। এই সমন বা ওয়ারেন্ট এই কারণ দর্শানোর নোটিশের সাথে একসাথে জারি করতে হবে 115। আর মুসলেকার মামলাটা যদি শান্তি রক্ষার মুসলেকা হয়, অভিযুক্তরে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিবে 116, শুধুমাত্র শান্তি রক্ষার ক্ষেত্রে। উভয় পক্ষ হাজির হয়েছে, শুনানি টুনানি যা হবে এগুলো বলে অনুসন্ধান আছে 117। আর অনুসন্ধান করে যদি মনে হয় এর দ্বারা শান্তি ভঙ্গের আশঙ্কা আছে তাহলে মুসলেকার নির্দেশ দিবে 118। 18তে মুসলেকার নির্দেশ দিলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? আপিল। কত ধারায়? 406। আর যদি সে আপিল করে না এবং মুসলেকাও দেয় নাই, তাহলে তার কারাদণ্ড হইতে পারে 123 ধারায় 3 বছর। এই কারাদণ্ডটা 106, 107, 108 এটা বিনাশ্রম, আর 109 আর 110 অথবা বুঝছেন? আর অনুসন্ধান করে যদি পাই যে এর দ্বারা শান্তি ভঙ্গের সম্ভাবনা নাই, তাহলে অব্যাহতি দিবে 119, অব্যাহতি দিবে 119। এছাড়া জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে না, তারে তো কারাগারে নিছি বাট এর দ্বারা শান্তি ভঙ্গের সম্ভাবনা নাই, তারে মুক্তি দেবে 125, 125। আর আমাদের জামিনদারের অব্যাহতি আসে 126 আর 502, 126 আর 502। আর জামিনদারকে প্রত্যাখ্যান এটা আছে 122, 122। আর যদি কেউ জামিনদারকে প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে প্রতিকার হলো 406 ক ধারায় দায়রা জজের কাছে আপিল। আর মুসলেকার পরিমাণ অত্যাধিক হবে না, কত ধারায় বলছে? 118। এই হলো আমরা এতক্ষণ ধরে পড়ছি, অনেকগুলা ধারা। কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমরা নামাজে যাব। ওটা তো নির্ধারণ করা নাই স্যার, আদালতের ইচ্ছা। পারবেন? কত টাকা দেবে? এই কলিপাল, আপনি মধ্যে বুঝেন নাই, মাথার উপর দিয়ে গেছে। আইসে তো বসবেন ওই জায়গা, আসবেন দেরিতে আবার বসবেন ওই জায়গা। জি, আদালত বিবেচনা করবে। 109 আর 110 সশ্রম নাকি বিনাশ্রম এটা নির্ধারণ করবে আদালত। কি বিকাশ সাহেব বলবেন প্রশ্ন? এই ওনার মাইক্রোফোন দেন, নেন মাইক্রোফোন। স্যার বিনাশ্রম এবং সশ্রমের দিকে একটু আমার একটু বুঝান দেই। আপনি বাংলা সিনেমা দেখছেন? দেখছি স্যার, অনেক আগে স্যার। অনেক আগে, সাম্প্রতিক সময় দেখেন নাই? যদি আপনারে জেল খাটতেছেন এবং আপনারে কোনো কাজটা জায়গা আপনি খালি শুয়ে আছেন, আপনার নিজের ইচ্ছা মতো আছেন, এটা হলো বিনাশ্রম। অর্থাৎ ওই জায়গায় যে আপনার কোনো শ্রম দেওয়া লাগতেছে না। আর ওই জায়গা গিয়ে কারাগারে যায় যদি আপনার দিয়ে কাজ করায়, দেখা গেলো ওই লাকড়ি বওয়াচ্ছে, সেলাই মেশিন দিয়ে সেলাই করাচ্ছে, সাবানার মতো জসিমের মতো কাজ করাচ্ছে ওর ভিতরে, তাহলে এটা হলো কি? সশ্রম। মানে সহজ কথা বললে, জেলখানার ভিতরে গিয়ে যদি আপনার কাজ করতে হয় এটা হলো সশ্রম, আর যদি কাজ না করা লাগে এটা হলো বিনাশ্রম। বুঝছেন? ধন্যবাদ। আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আবার পড়বো ইনশাল্লাহ। বেআইনি সমাবেশ ধারা 127 থেকে 132, আনলফুল অ্যাসেম্বলি। শুনেন,
আনলফুল অ্যাসেম্বলির কোনো সংজ্ঞা এই ফৌজদারি কার্যবিধিতে দেয় নাই, বাট দণ্ডবিধির 141 ধারায় বলছে যে 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হইয়া যদি কোনো বেআইনি কাজ করে তাহলে সেটাকেই বলে বেআইনি সমাবেশ। এই যে ধরেন আমরা যারা আছি এখানে 5 জনের বেশি লোক আছি, আমরা কিন্তু কোনো বেআইনি কাজ করি নাই, সো এটা আমাদের লফুল অ্যাসেম্বলি। বাট আমরা যদি কোথাও ভাঙচুর করি, কোথাও ভাঙি, কারো গালিগালাজ করি, কারো বেদখল করি, কারো মারধর করি, তখন আমাদের সমাবেশটা কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ। আনলফুল বা বেআইনি সমাবেশ। বুঝেছেন? তো তাহলে এখানে বলতেছে যে 127 ধারা অনুযায়ী আন্ডারলাইন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার, আন্ডারলাইন করেন 127 ধারা অনুযায়ী কে বলেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বেআইনি সমাবেশ গোলদেন ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার। পুলিশ অফিসারের নিচে লেখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুলিশ অফিসারের নিচে লেখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। লিখেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তো তাহলে যদি আপনাকে বলে, দেখেন আপনারা কত অ্যাডভান্স বুঝেন, আমি একটা প্রশ্ন করলে বুঝবেন যে তাহলে মেট্রোপলিটন এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিবে কে? পুলিশ কমিশনার। বলছি না আপনারা কত অ্যাডভান্স বুঝেন, বলছি। এই জায়গায় কি বলছে যে কোন জায়গায় ছত্রভঙ্গ করবে? ছত্রভঙ্গ মেট্রোপলিটন এলাকা হোক আর আদার দেন মেট্রোপলিটন এরিয়া হোক, যেখানেই হোক না কেন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দেবে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার। আর পুলিশ অফিসার হইতে হলে তার কি হওয়া লাগবে? ওসি। বুঝছেন? পুলিশ কমিশনার কোথাও পড়ছি না, তো পুলিশ কমিশনার বলেন কেন? আচ্ছা, এখন দেখেন উনি আবার আর এক ধাপে গিয়ে মহানগর ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, দেখেন যদি অন্য কোনো উপায় ছত্রভঙ্গ না করা যায়, দেখেন যদি অন্য কোনো উপায় ছত্রভঙ্গ করা না যায়, অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার ওনারা সাধারণত ওখানে গিয়ে ছত্রভঙ্গ করতে পারতেছে না, জননিরাপত্তার স্বার্থে গোল দিবেন সামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। সামরিক শক্তি। এখন যদি সাধারণ উপায়ে ছত্রভঙ্গ করা না যায় তাহলে প্রয়োগ করা যাবে কি? সামরিক শক্তি। এখন সামরিক শক্তিটা কে প্রয়োগের নির্দেশ দিতে পারে? এটা আরেকটা প্রশ্ন। দেখেন মেট্রোপলিটন এলাকায় সামরিক শক্তি প্রয়োগের দ্বারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে পুলিশ কমিশনার। মেট্রোপলিটন এলাকায় এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে কে? না, ছত্রভঙ্গের প্রশ্ন আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা ওসি। আর যদি বলে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামরিক শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারে কে? তখন পুলিশ। বুঝতেন? সামরিক শক্তির ক্ষেত্রে মেট্রোপলিটন এলাকায় কে? পুলিশ কমিশনার। কিন্তু সামরিক শক্তি নাই, শুধু ছত্রভঙ্গ, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বুঝেছেন? আর মেট্রোপলিটন এলাকার বাইরে হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে ওসি সাহেবের ক্ষমতা নাই উনি সামরিক শক্তি প্রয়োগের। সামরিক শক্তি প্রয়োগের ক্ষমতা আছে পুলিশ কমিশনার অথবা কি? নির্বাহী ম্যাজিস্ট্রেট। মহানগর এলাকায় হলে পুলিশ কমিশনার, আর মহানগর এলাকার বাইরে হলে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই জায়গা কোনো ধারা আপনার মনে রাখার দরকার নাই, আপনি জাস্ট দুইটা কথা যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যদি সাধারণ উপায়ে ছত্রভঙ্গ করা না যায় তাহলে সামরিক শক্তি প্রয়োগের নির্দেশ দিতে পারে মহানগর এলাকায় পুলিশ কমিশনার, মহানগর এলাকার বাইরে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুঝেছেন? তারপরে দেখেন গণ উৎপাত অপসারণের জন্য শর্তাধীন আদেশ দিতে পারে কন্ডিশনাল অর্ডার ফর রিমুভাল অফ পাবলিক নিউইসেন্স জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। গণ উৎপাত আমাদের জানা দরকার যে গণ উৎপাত কি। গণ উৎপাত হলো এমন একটা কাজ যে কাজের জন্য আপনার আশেপাশের লোকজন বিরক্ত হচ্ছে। একজন ধরেন সাপের খামার দিছে, ওই সাপের খামারে প্রায় মানুষকে কামড়ায়, গণ উৎপাত। কুকুর পালে, কুকুরে প্রায় মানুষকে ভয় দেখায়, কামড়ায়, গণ উৎপাত। রাস্তা দখল করছে, গণ উৎপাত। বুঝতে পারছেন? বেসুরো গেলায় গান গায়, গণ উৎপাত। তারপরে জোরে লাউড স্পিকারে প্রতিনিয়ত গান চালায়, গণ উৎপাত। ইট ভাঙা মেশিন সারাদিন ভরে চালায়, গণ উৎপাত। বুঝতে পারছেন? তারপরে এইগুলা আর কি, মানে যে কাজের কারণে আশেপাশের লোকজন বিরক্ত হয় সেটারই কি বলে? গণ উৎপাত। এখন আপনার আশেপাশের কোনো কাজের জন্য যদি কেউ মানে আপনারা যদি বিরক্ত হন তাহলে আপনার প্রতিকার কি?
প্রতিকার এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে 133 ধারায় দরখাস্ত দিতে হবে যে আমার ওই জায়গায় গণ উৎপাত হচ্ছে, আপনি এটা অপসারণ করেন বা কি করার করেন। ধরেন আপনার বাসার পাশে আরেকজনের বাসা, আরেকজনের জায়গা, বড় একটা গাছ আছে। এখন আপনি আশঙ্কা করতেছেন ওই গাছ ঝড়ে যে কোনো সময় আপনার বাড়ির উপর ভেঙে পড়তে পারে, এটাও এক ধরনের গণ পারে। উৎপাত। তাহলে এই মুহূর্তে আপনার প্রতিকার কি? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে কি দেওয়া? নালিশ করা, দরখাস্ত দেওয়া যে এই গণ উৎপাত তাড়াতাড়ি অপসারণ করেন। বুঝতে পারছেন? আচ্ছা, ধন্যবাদ। রাস্তার মাঝখানে নির্মাণ সামগ্রী রাখছে, গণ উৎপাত। রাস্তার পাশে বিল্ডিং দিচ্ছে কিন্তু বিল্ডিং এর উপরে থেকে জিনিসপত্র প্রায় রাস্তায় পড়ে, গণ উৎপাত। ঠিক আছে। খাল দখল করে দোকানপাট দিছে, কি? গণ উৎপাত। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, মহানগর এলাকার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগের, মহানগর এলাকায় সামরিক শক্তি প্রয়োগের নির্দেশ দিতে পারে কে? পুলিশ কমিশনার। কমিশনার। মহানগর নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, দেখেন সেলফ প্র্যাকটিস দেখেন, উনি তো সামরিক। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে কে? এটা পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার, কর্মকর্তা। 4 নম্বর দেখেন, মেট্রোপলিটন এলাকায় সামরিক শক্তি প্রয়োগ দ্বারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার। 5 নাম্বার ইম্পর্টেন্ট, পড়ে ফেলবেন। তারপরে যেটা বেশ গুরুত্বপূর্ণ 9 নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসার মতো। দেখেন, গণ উৎপাত অপসারণের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত কোনো শর্তাধীন আদেশ বিষয়ে প্রশ্ন তোলা যাবে না দেওয়ানি আদালতে। আমরা ভেতরে পড়ি নাই, বাট এটা শুনে রাখবেন যে কোনো দেওয়ানি আদালতে যদি পাবলিক নিউসেন্সের মামলা হয়, তাহলে ওর আগে যদি ওই গণ উৎপাত রিলেটেড কোনো স্টেপ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট নিয়ে থাকে, এই রিলেটেড কোনো প্রশ্ন ওই আদালতে তোলা যাবে না। সো আপনি জাস্ট মনে রাখেন যে গণ উৎপাত রিলেটেড প্রশ্ন তোলা যাবে না কোন আদালতে? দেওয়ানি আদালতে। ধারা টারা কিছুর দরকার নাই। সবচেয়ে বেশি যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ 6 নাম্বার, একবার সব শেষের প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধির ড্যাশ ধারায় নিষেধাজ্ঞা জারি করতে পারে 142। 145 সাধারণত ইনজাংশন এর অর্ডার দেয় দেওয়ানি মামলায়, কিন্তু ফৌজদারি মামলাতেও ইনজাংশন বা নিষেধাজ্ঞা জারি করতে পারে। কে পারে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট পারে। কত ধারায়? 142 ধারায়। নিচে স্টার দিয়ে লেখেন গণ উৎপাত প্রতিরোধে, গণ উৎপাত প্রতিরোধে। যদি আপনাকে বলে যে 142 ধারায় নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। কখন? গণ উৎপাত প্রতিরোধে। গণ উৎপাত প্রতিরোধে। বুঝছেন? এই যে ভাই, তাহলে বলেন দেখি, ওই কলি পাল্লে দেন তো উনি কি বুঝছে। আপনি যাই একে তো বোঝেন কম, আবার যাই বুঝবেন বসবেন একেবারে সিট মহলে। নেন, বেআইনি সমাবেশ কাকে বলে বলেন? আমি যা বুঝাইছি সেটুকু বলেন। স্যার 144 ধারা 17 144 তো এখনো পড়ি নাই, পড়ছি। যে ধারা পড়ি নাই সেখান থেকে আমি জিজ্ঞেস করি না। বেআইনি সমাবেশ কাকে বলে? আপনি আইনের স্টুডেন্ট, আপনারে আপনার বাচ্চা জিজ্ঞেস করলো যে আম্মু বেআইনি সমাবেশ কি, তারে একটা বুঝ দেবেন না? সেই বুঝ আমারে দেন, বলেন। আর যদি তারে বুঝ না দিতে পারেন, সে কিন্তু কথা শোনাই দেবে না যে কি পড়ালেখা করছো, পারো না। বলেন। আপনাদের একটু আগে বলছি না বেআইনি সমাবেশ কাকে বলে? পারবেন? কলিপাল বলেন, চেষ্টা করেন। ছত্রভঙ্গ করা। ছত্রভঙ্গ তো বেআইনি সমাবেশ করবে, বাট ছত্রভঙ্গের আগে বেআইনি সমাবেশ জিনিসটা কি এটা বলেন। দুই বা ততোধিক লোক ওই আয়সারে দেন, সামনে আয়সারে দেন। আপনি নার্ভাস হন কি আগে থেকে? ভুল হোক বলে যাবেন, বলেন আয়সা বলেন। 5 বা ততোধিক ব্যক্তি বেআইনি কোনো কাজের উদ্দেশ্যে 5 বা ততোধিক ব্যক্তি বেআইনি এক জায়গায় উপস্থিত হয়ে বেআইনি কাজ করলে বেআইনি সমাবেশ।
5 বা ততোধিক ব্যক্তির এক জায়গায় থাকা লাগবে, এক জায়গা থেকে যদি থেকে। কোনো বেআইনি কাজ করে সেটাই কি বেআইনি বেআইনি সমাবেশ। আর আমরা যেটা পড়ছি যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের আদেশ কে কে দিতে পারে, আয়সা কে কে পারে? এটা দিতে পারে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কর্মকর্তা। ওই লাকি ওঝারা দেন, ওনারা দেন। লাকি বলেন যে এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে সাধারণ উপায় ছত্রভঙ্গ করা যাচ্ছে না, তাহলে সামরিক শক্তি প্রয়োগের আদেশ কে কে দিতে পারে? লাকি ওঝা বলেন। জেলা ম্যাজিস্ট্রেট আর হচ্ছে সামরিক শক্তির প্রশ্ন উঠলে মহানগর এলাকায় পারে পুলিশ কমিশনার, মহানগর এলাকার বাইরে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট, নাকি? ওই ইমন রে দেন, ইমন মোল্লা। ইমন জি ভাই, বলেন তো গণ উৎপাত কাকে বলে ভাই? গণ উৎপাতটা হচ্ছে যদি আপনার কোনো মানুষের জনজীবনে কোনো ঝামেলা সৃষ্টি হয়, যেরকম কেউ বাড়ি ঘর করতেছে, পথ দিয়ে লোক হেঁটে যাচ্ছে, সেক্ষেত্রে তার বিল্ডিং এর সেফটি ছাড়া যদি বিল্ডিং তৈরি করে, সেক্ষেত্রে কোনো সাধারণ পাবলিকের ক্ষতিগ্রস্ত জি, করে। গণ উৎপাত প্রতিরোধে শর্তাধীন আদেশ যদি জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট দেয়, তাহলে কোন ধরনের মামলায় প্রশ্ন তোলা যাবে না? দেওয়ানি মামলায় প্রশ্ন তোলা যায়। দেওয়ানি মামলায়। একেবারে পিছনে বিকাশ হালদার রে দেন। বিকাশ হালদার সাহেব বলেন, এই যে গণ উৎপাত প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট ওনারা কি দিতে পারে 142 ধারায়? নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা স্যার, নিষেধাজ্ঞার ইংরেজিতে কি বলে? ইনজেকশন। ইনজাংশন। বুঝতে পারছেন? আচ্ছা, এছাড়া আপনাদের আজকে একটু আমরা কম পড়বো, আগামীকাল আসবেন, আজকের পরীক্ষাটা আগামীকাল হবে, একটু কাজ আছে, আজকে চলে আসেন। কালকের পড়া মানে পরীক্ষা তো আমাদের ছিল 40 মার্কের, 100 থেকে 103 ধারা, 100 থেকে 103 ধারা, এর মধ্যে কত মার্কের? 40 মার্কের। পরীক্ষাটা আগামীকাল হবে ইনশাল্লাহ, আগামীকাল আসেন। জি না, 1 থেকে 103, 100 থেকে 103 না, 1 থেকে 103, 40 মার্কের পরীক্ষা। না এইটুক জড়াবো না, ওই যা বলছি তাই। 1 থেকে 103 ধারায় 40 মার্কের পরীক্ষা। আমাদের আজকে জুমে একটু সমস্যা হচ্ছে, আর আমি একটু কাজ আছে এই কারণে ব্যস্ত, আবার অনেকে ক্লাসে জয়েন করতে পারতেছেন না, এই জন্য আগামীকাল আপনারা 5টায় চলে আসবেন ইনশাল্লাহ, আগামী দিন ক্লাস হবে।